জানো প্রত্যেকটা কোনটা কি অংশ, সেই অংশগুলোকে চিহ্নিত করতে হবে। প্রত্যেকে কিন্তু এটা করতে হবে, শুধু বললে হবে না, তার সঙ্গে এই কাজগুলোকেও করতে হবে। সবাইকে যেটা বলছি যে তোমরা কিন্তু পড়াশুনো ঠিক কথা করছো কি করছো না কোনো উত্তর দিচ্ছ না, উত্তরটা দিতে হবে। আমরা শুরু করে দিচ্ছি। তাহলে এই যে এখানে এই অংশের নাম কি, মনে করো এই অংশটার নাম কি, এই অংশটার নাম কি, এই অংশটার নাম কি, প্রত্যেকটা দিতে হবে। টোটাল কি নাম এটা সেটারও দিতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা ঢুকবো হচ্ছে টুকরো কথা। কি বলেছে তোমাদের বইতে, প্রত্যেক প্রজাতিভুক্ত জীবের দেহে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে। যেমন মানুষের কত 22 জোড়া হচ্ছে, 22টা হচ্ছে অটোজোম, 22 জোড়া অটোজোম বলা হয়। আর প্লাস হচ্ছে এটা জোড়া, যদি আমি জোড়া না লিখে যদি বলি তাহলে 44টা হচ্ছে অটোজোম প্লাস দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। টোটাল মেলের ক্ষেত্রে একটা এক্স একটা ওয়াই থাকে, আর ফিমেলের ক্ষেত্রে দুটোই এক্স থাকে। ঠিক আছে, এটা জানতে হবে। একজন স্বাভাবিক মানুষের কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা 46। ক্রোমোজোম সংখ্যা বা গঠন দেখেই আমরা এক প্রজাতি থেকে অন্য প্রজাতির জীবকে আলাদা করতে পারি। এটা তো স্বাভাবিক, ধান গাছে একরকম। যেমন ড্রোসোফিলার ক্ষেত্রে কি আমরা 4 জোড়া দেখতে পাই, 4 পেয়ার। তাহলে প্রত্যেক প্রজাতির ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট, আর এই ক্রোমোজোম সংখ্যার উপর ডিপেন্ড করে সেই প্রজাতির প্রত্যেকটা বৈশিষ্ট্য। তারপরে কি বলছে, সমস্ত কোষের নিউক্লিয়াসের গঠন একই রকম। সত্যি কি একই রকম না? কারণ হচ্ছে আগের দিন আমি আলোচনা করেছিলাম প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষ। বহুকোষী জীবের নিউক্লিয়াসের মতো নিউক্লিয়াস ব্যাকটেরিয়া থাকে না। তাহলে বহুকোষী জীবের নিউক্লিয়াসের মতো ব্যাকটেরিয়া নিউক্লিয়াস থাকে না। তাতে কেন থাকে না? না, তাতে অনেকগুলো বস্তু থাকে না। কি থাকে না? নিউক্লিয় পর্দা থাকে না, নিউক্লিয় জালিকা থাকে না। আসলে কি, এদের সাইটোপ্লাজমে একটি ডিএনএ তন্তু থাকে, তাকে বলা হয় নিউক্লিয়য়েড। কি বলা হয়? নিউক্লিয়য়েড। নামটা মনে রাখবে কিন্তু, নিউক্লিয়য়েড। ঠিক আছে, এই নামটা মনে রাখবে। কিন্তু পেঁয়াজের কোষ বা মুখের ভেতরের দেয়ালে, আগের দিন আমরা পরীক্ষা করেছিলাম, কোষ নিয়ে পর্যবেক্ষণ করলে দেখা যায় এদের নিউক্লিয় পর্দা ঘেরা থাকে। তার মানে এটা ইউক্যারিওটিক কোষ, আর তার ভেতরে নিউক্লিয় জালিকা থাকে। এগুলো বৈশিষ্ট্য। কিন্তু যারা অনুন্নত শ্রেণীর কোষ, যেমন হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, যেমন ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবালের মতো পর্দাবিহীন নিউক্লিয় পর্দা যুক্ত যেটা বস্তু থাকে কোষকে, তাকে মানে পুরনো বা একদম অনুন্নত। ক্যারিয়ন কথা আগের দিন বলেছি, নিউক্লিয়াস। তাহলে অনুন্নত নিউক্লিয়াস যুক্ত কোষ বলে। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ছাড়াও অন্য যে অধিকাংশ উদ্ভিদ এবং প্রাণী কোষে নিউক্লিয়াসের পর্দা ও নিউক্লিয় জালিকা দেখা যায়। এরা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তাহলে ইউক্যারিওটিক কোষ আর প্রোক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য কি বুঝলাম? এটাই বুঝলাম যে নিউক্লিয়াসে বৈশিষ্ট্য যদি 5টা বৈশিষ্ট্য সম্পূর্ণ থাকে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ছিদ্র, নিউক্লিয় রস বা প্লাজম, নিউক্লিয় জালিকা, নিউক্লিয়াস যদি থাকে, তবে সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। আর এর এক বা একাধিক অংশ না থাকলে তাকে বলি প্রোক্যারিওটিক কোষ। মেইনলি প্রোক্যারিওটিক কোষ কি আমি বললাম না, একটি কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে, তার মধ্যে এরকম ধরনের একটা ডিএনএ থাকবে। ঠিক আছে, যেহেতু তার আর কোনো বৈশিষ্ট্য থাকে না, সেই জন্য তাকে ইউক্যারিওটিক কোষ বলি। ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই? তারপরে তোমাদের বইতে কি বলেছে, কোষের অভ্যন্তরে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমকে একত্রে প্রোটোপ্লাজম বলে। আগের দিন বুঝিয়েছিলাম যে কোষ ইকুয়াল টু কি হচ্ছে প্রোটোপ্লাজম, আর লিখতে হবে কি সংক্ষেপে লিখছে। কোষ ইকুয়াল টু হচ্ছে প্রোটোপ্লাজম
প্লাস নিউক্লিয়াস। এবার এই প্রোটোপ্লাজম ইকুয়াল টু হচ্ছে সাইটোপ্লাজম প্লাস ধাত্র, মানে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটোপ্লাজম যদি মেইনলি হচ্ছে সাইটোপ্লাজমের ধাত্র এবং বিভিন্ন অঙ্গাণু থাকবে, তাই তো? সেই জন্য নিউক্লিয়াস যে অংশটা আছে তারা একটে দুটো মিলে কি তৈরি করছে না প্রোটোপ্লাজম। মনে থাকে জানো, এই প্রোটোপ্লাজমের মধ্যেই কিন্তু হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজম প্লাস প্রোটোপ্লাজমের দুটো অংশ আমি যদি বলি তাহলে এটাকে কেটে দিয়ে বলবো কি দেখো, যে প্রোটোপ্লাজম প্লাস হচ্ছে ইকুয়াল টু হচ্ছে সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস। আগের দিন আলোচনা করছিলাম, মনে করে দেখো। অন্যান্য কোষীয় অঙ্গাণু, আদার সেল অর্গানিজম, এছাড়া আর কি থাকে? যেমন দেখো এখানে আমি কেটে দিয়েছি একটা কথা, বলছি কেন। কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধরনের সূক্ষ্ম গঠনকে অঙ্গাণু বলে। তাহলে কোষের সাইটোপ্লাজমে যে সমস্ত ছোট্ট ছোট্ট সূক্ষ্ম অংশ দেখতে পাই গঠন, তাকে আমি অঙ্গাণু বলি বা অর্গানিজম। এরা একত্রে নানা ধরনের শারীরবৃত্তীয় কাজে, শারীরবৃত্তীয়টা কেন আমি কেটে দিয়েছি, এটা হচ্ছে ছাপার ভুল। এটাকে যদি বলা হয় বিপাকীয়, বিপাকীয় কেন বলতো বিপাকীয় বলছি? কারণ কোষের ভেতরে যে সমস্ত কাজ করবে তাদের বিপাকীয় কাজ বলা হয়। শরীরের অভ্যন্তরে, কোষের বাইরে যদি হয় তখন তাকে শারীরবৃত্তীয় কাজ বলে। সেই জন্য এখানে অ্যাপ্রোপ্রিয়েট বা ঠিকঠাক যদি বলতে হয় তাহলে বিপাকীয় কথাটা বলা উচিত। এরা একত্রে নানা ধরনের শারীরবৃত্তীয় বা বিপাকীয় কাজে, যেমন খাদ্যবস্তুর পরিপাক হয়, ভাঙন হয়, শক্তি উৎপাদন হয়, প্রোটিন সংশ্লেষ হয়, পরিবহন হয়, সঞ্চয় হয়, ক্ষরণ হয়, কোষ বিভাজন, খাদ্য ও বর্জ্য পদার্থ সঞ্চয় হয়, প্রতিরক্ষা প্রদান করে। এবার এগুলো বিভিন্ন অঙ্গাণু বিভিন্ন কাজটা করে, তাই তো? তো বিভিন্ন অঙ্গাণু বিভিন্ন কাজ করে মানে কিরকম? যেমন মনে করো খাদ্যবস্তুর পরীক্ষা, খাদ্যবস্তুর পরীক্ষা কে করবে না লাইসোজোম করবে। ভাঙবে কে? ভাঙন ও শক্তি উৎপাদন, বা সেই যে খাদ্যবস্তুটা ঢুকলো, মনে করো গ্লুকোজ ঢুকলো, সেটাকে ভেঙে শক্তি উৎপাদন করবে কে না মাইটোকন্ড্রিয়া। প্রোটিন সংশ্লেষ, প্রোটিন তৈরি করবে কে না রাইবোজোম। পরিবহন করবে কে? পরিবহনের জন্য প্রোটোপ্লাজম, মেলিস, সাইটোপ্লাজম, সাইক্লোসিস আর সাইটোপ্লাজম স্ট্রিমিং এর মাধ্যমে হয়। এছাড়া GERL বলে একটা কথা আছে, তোমরা এখন বুঝতে পারবে না। GERL, গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে লাইসোজোম। এই সমস্ত মিলে কিন্তু কোষের পরিবহনও সাহায্য করে। সঞ্চয় করে কি? বিভিন্ন সঞ্চয় স্থান থাকে। এবং ক্ষরণ করে কি? ক্ষরণ করে হচ্ছে তোমার হচ্ছে মেনলি হচ্ছে গলগি বস্তু। কোষ বিভাজনে সাহায্য করে কি? কোষ বিভাজনে সাহায্য করে হচ্ছে তোমার হচ্ছে সেন্ট্রোজোম, মেনলি সেন্ট্রিওলস দুটো। খাদ্য ও বর্জ্য পদার্থ সঞ্চয় করে, সঞ্চয় করার জায়গা হচ্ছে মেইনলি উদ্ভিদ কৃষির ক্ষেত্রে প্রোটোপ্লাস্টিক। প্লাস্টিকের হচ্ছে মূলত লিউকোপ্লাস্টিক। লিউকোপ্লাস্টিক হচ্ছে স্বচ্ছ পরিষ্কার দেখতে। এরা আবার তিন রকমের হয়, প্রোটিনোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, পরে তোমরা জানতে পারবে। আর প্রতিরক্ষা প্রদান মানে হচ্ছে অ্যান্টিবডি দ্বারা এরা প্রতিরক্ষা করে। নিচে বিভিন্ন অঙ্গাণুর মডেলের ছবি দেখানো হলো। কি কি মডেলের ছবি? প্রথম আমরা যেটা আলোচনার মধ্যে যাচ্ছি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে বহু বচনে বলা হয়, আর এক বচন হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। এরা বিভিন্ন আকারের হতে পারে। কিরকম আকার হতে পারে? গোলাকার হতে পারে, রডের মতো হতে পারে। বিভিন্ন কোষের উপর নির্ভর করে এরা বিভিন্ন আকারের হতে পারে। সংখ্যাও কিন্তু কম বেশি বিভিন্ন হতে পারে। যে কোষে কাজ বেশি, শক্তি দরকার বেশি, সেখানে আমরা দেখবো কি যে না সেখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি হবে। এবং এদের ধাত্র, মানে এই যে মাইটোকন্ড্রিয়ার পাশে চিত্রে আছে, এখানে পরিষ্কার লেখা নেই, এটা হচ্ছে দ্বি একক পর্দা বিশিষ্ট। আমি কিন্তু একে দেখাই তাহলে দেখতে পাবো যে এরকম ধরনের মাইটোকন্ড্রিয়াটা একটা বাইরের পর্দা আর ভিতরের পর্দাটা এরকম কি করেছে না অন্তঃভাস সৃষ্টি করেছে ভেতরের দিকে। বুঝতে পারলাম? এরকম ভেতরে অন্তঃভাস সৃষ্টি করেছে। এটা হচ্ছে বহিঃপর্দা, বহিঃপর্দা, আর এটা হচ্ছে অন্তঃপর্দা। ঠিক আছে? আমি ইংরেজি কথা বলতে পারছি না, তোমরা অনেকটা বুঝতে পারবে না, সেই জন্য এক্সটার্নাল মেমব্রেন আর ইন্টারনাল। এর মাঝখানে থাকে কি পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস।
আর এই যে ভেতরে যে অংশটা ঢুকে গেছে তাকে বলা হয় ক্রিস্টি। এই অংশটা, এই ক্রিস্টির মধ্যেই কিন্তু র্যাকেট সদৃশ অংশ থাকে, তাকে বলে F1 বস্তু। এবং এর মধ্যে ডিএনএ থাকে, এর মধ্যে আরএনএ থাকে, এগুলো থাকে। এবার এখানে থাকে কি রাইবোজোম। যেহেতু রাইবোজোম থাকে সেই জন্য নিচে, হ্যাঁ, এগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড, মেইনলি নিউক্লিয়াসে অবস্থান করে বলে নিউক্লিক অ্যাসিড নামকরণ করা হয়েছে। কিন্তু যেহেতু এই যে মাইটোকন্ড্রিয়া এ নিজেই তৈরি করতে পারে, তার মানে ডিএনএ হচ্ছে স্বপ্রজননশীল, অর্থাৎ একটি মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটি মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি হতে পারে ডিএনএ থাকার জন্য। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। পুরো নামটা তোমরা কিন্তু পরবর্তীতে আমরা পাবো আরো। তাহলে এই অংশগুলো থাকে। এরা এরা কি করে, এরা খাদ্যের পরিপোষকে, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এদের ভেঙে ফেলে। দেখো তুমি যদি ভাত খাও, আলু খাও, সেগুলো হচ্ছে শ্বেতসার, সেটা তোমার হচ্ছে পৌষ্টিকতন্ত্রের এনজাইম বা উৎসেচক দ্বারা সেটা ভেঙে একদম ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যেটা হচ্ছে তোমার শোষণযোগ্য, তাকে বলা হচ্ছে গ্লুকোজ। আর অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের একক, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হচ্ছে ফ্যাটের একক বা তেলের একক। তাহলে তুমি যা খাও সেটা কিন্তু কোষ চিনতে পারে না। কোষ কি চিনতে পারে? কোষ চিনতে পারে একক খাদ্য। এটা ভালো করে বুঝতে হবে, কোষ একক খাদ্য ছাড়া আর কাউকে বোঝে না। তুমি একটা ইলিশ মাছ খেতে পারো, তোমার জিভে খুব ভালো লাগে খেতে, কিন্তু তুমি যদি ইলিশ মাছ তোমার হাতের কাছে ধরো, সে কি খাবে? খাবে না। তার কোষের মধ্যে ওই যে ইলিশ মাছ থেকে প্রোটিন যাবে, প্রোটিন ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে, তখন কিন্তু কোষের মধ্যে প্রবেশ করতে পারবে। সেই জন্য আমরা মুখের স্বাদে যা খাই সেটা কিন্তু শরীরের জন্য উপযোগী নয়। এটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। যেটা আমরা মুখের স্বাদে খাই সেটা কিন্তু উপযোগী নয়। উপযোগী কোনটা? না, তাহলে উপযোগী কোনটা হলো? উপযোগী হচ্ছে সেই খাদ্য যে খাদ্য আমাকে কি করবে না, আমার কোষকে শক্তি যোগান করবে। তাহলে ফ্যাট জাতীয় খাদ্য কি? ফ্যাট জাতীয় খাদ্য হচ্ছে সেই খাদ্য যে খাদ্যগুলো আমরা খুব স্বাদ ভেবে খাই, যেমন মাখন, ঘি, প্রত্যেকটা খাদ্যের মধ্যে কম বেশি থাকে। তারা যখন আমাদের কোষের মধ্যে আসে তখন কিন্তু সেটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। তাহলে ফ্যাটের একক খাদ্য হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আমরা যদি মাংস খাই, আমরা যদি ডাল খাই, এগুলো প্রোটিন জাতীয় খাদ্য। কিন্তু এই প্রোটিন জাতীয় খাদ্যগুলো যখনই দেখবে যে আমাদের হজম হওয়ার পরে, যখন আমার দেহের ভিতরে কোষের মধ্যে ঢুকবে, তখন সেটা অ্যামাইনো অ্যাসিড হিসেবে যাবে। তাহলে প্রোটিনের একক কি? অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার আছে? যেমন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য, লাউ, কুমড়ো, ভাত, আটা, আলু, রুটি যাই খাও না কেন, সেটা ভেঙে কিন্তু একক খাদ্য তৈরি হয়। সেই খাদ্যগুলো এখন মনে রাখো, গ্লুকোজ, গ্লাকটোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, এরকম অনেক আছে। মেইনলি আমরা গ্লুকোজকে ধরি। সেই জন্য দেখবে স্পোর্টসের আগে বা পরীক্ষা যাওয়ার আগে তোমাদের মায়েরা কি করে, একটু গ্লুকোজ খাইয়ে দেয়। কেন বলতো? যে একটা আটা, রুটি বা কলা খাওয়ায় না, কারণ হজম হতে সময় লাগবে, এনার্জি দিতে সময় লাগবে। তাহলে গ্লুকোজ দিলে কি হলো, সরাসরি তোমার একদম কোষে ঢুকে গেল, তুমি শক্তি পেলে। তো এটা বুঝতে হবে, যত তুমি এই সাবজেক্ট সম্বন্ধে জানবে তত কিন্তু তোমার জ্ঞান বাড়বে, এটা মাথায় রাখবে। তো এখানে যে মাইটোকন্ড্রিয়ার কথাটা বলা হয়েছে, আমরা যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তিঘর বলা হয়। কারণ কি না, এইখান থেকেই সমস্ত শক্তির যোগান দেবে। আমি আগে একে দেখিয়ে দিয়েছি। তাহলে এটা ভেঙে কি শক্তি উৎপাদন করে? এখানে যেটা বলছে, এরা দুটি প্লাজমা পর্দা, মেইনলি দুটো একক পর্দা দিয়ে গঠিত। আগে আঁকলাম যেটা, মানে এরকম বাইরে একটা পর্দা আর ভেতরের পর্দাটা কি হচ্ছে, অন্তর্ভাগ হয়েছে, মনে করছে? তাহলে এই দুটো একক পর্দা দিয়ে তৈরি। এই অন্নটা, ওই অন্তর্ভাগকে কি বলে? ক্রিস্টি বলে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। দেখো, এইটুকু কিন্তু তোমার বইতে আছে। তুমি যদি বিস্তৃতভাবে জানতে চাও, আমি পরবর্তী স্লাইডটা দেখছি। আর যদি বলো না আমি এইটুকুই সন্তুষ্ট, তাহলে এখানেই তোমার কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাই তোমরা আরেকটু জানো। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার
আগের বইয়ের যে ছবিটা দেখছো আর এই ছবির মধ্যে পার্থক্যটা দেখো। এইগুলো কি করবে, আমি যতক্ষণ দাগ না দেবো, স্ক্রিনশট দিতে পারো তো তোমরা, স্ক্রিনশট দিতে পারো ইয়েতে, যখন ভিডিওটা আমি আবার পাঠাবো তোমাদের আমার চ্যানেল থেকে, যখনই পাঠাবো তখন তোমরা এটাকে না পজ করে নিয়ে স্ক্রিনশট করে নেবে। তাহলে কি হবে, এই ছবিটা তোমার কাছে থেকে যাবে। এই ছবিটা দেখে দেখে কিন্তু তুমি আঁকতে পারবে। দেখো এখানে আমি বিস্তৃত বলবো না, এটা দেখো বই পর্দা লেখা আছে দেখতে পাচ্ছ, অন্তঃপর্দা লেখা আছে, তারপরে বাইরে যে দানাগুলো থাকে পার্শ্বনের অর্ধেকক বলে, ভেতরে যে অংশটা গেছে সেটাকে কৃষ্টি বলে, তারপরে কি এর মধ্যে রাইবোজোম থাকে, তারপরে এই কৃষ্টির পাশে র্যাকেট আকৃতি যে অংশ থাকে তাকে বলে F1 দানা। এখানেই কিন্তু মেনলি শ্বসনের শেষ অবস্থানটা ঘটে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ থাকে, তারপর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এইখানে ধাত্র বিভিন্ন কণা থাকে। মাইটোকন্ড্রিয়ার ধাত্র অন্তঃপ্রকোষ্ঠ বলা হচ্ছে, কৃষ্টির পর্দা বলা হচ্ছে। দেখো যখন পড়াচ্ছি তখন তোমাকে তাড়াতাড়ি পড়াতে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে তোমাকে কিন্তু আমি যে পরে এই যে তোমাদের পড়াচ্ছি এটা কিন্তু আবার দেবো, তোমরা কিন্তু বারবার দেখবে, তাহলে কিন্তু জ্ঞানটা বাড়বে। আর এই যে পেরি মাইটোকন্ড্রিয়াল স্পেস যেটা আমি কিছুক্ষণ আগেই দেখালাম, তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবে, পরবর্তীতে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না, যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তরটা দিতে পারবে। নেক্সট যে অঙ্গাণুটা সেটা হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা সংক্ষেপে আমরা কি বলি ER, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরা দু রকমের হয়, আগে কি বলেছি, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাংলায় বলছি মসৃণ এন্ডোপ্লাজমীয় জালিকা, আর হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ। তার মানে কি, এই যে একক পর্দায় দিতে হবে, এদের পর্দার গায়ে কিছু থাকে না, কিন্তু এদের পর্দার গায়ে কি থাকে না, এরকম রাইবোজোম থাকে, এরকম রাইবোজোম থাকে। আচ্ছা কোনো পর্দার গায়ে যদি এরকম গুটি গুটি থাকে তাহলে অমসৃণ হয়ে যাবে না, তখন কি মসৃণ থাকবে? সেই জন্য কিন্তু দু রকম হয়। এখানে কিন্তু দেখানো হচ্ছে মসৃণ, দেখো তোমার বইতে খুব সংক্ষেপ ভাবে দেখা যায় মসৃণ আর অমসৃণ। মসৃণ থাকে হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি যেগুলো সেগুলো হচ্ছে মসৃণ, অমসৃণ, আর দূরের দিকে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে মসৃণ। এবার আমি বইটা একটু পড়ে বুঝিয়ে দিই। এরা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়, তার মানে ওই নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে, তার প্লাজমা পর্দা কি কোষ পর্দা, একদম বাইরের থেকে উৎপন্ন হয় নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের যে পর্দা তার পর্যন্ত কিন্তু এরা বিস্তৃত থাকে। কতগুলো পর্দা বিশিষ্ট নানা আকারের নল নিয়ে এরা গঠিত, এই যে নলের মতো এঁকেছি আমি। এরা সাইটোপ্লাজমকে কতগুলো প্রকোষ্ঠ, অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে, খুব খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু। এই যে মনে করো কোষটা, এবার যদি এটা এরকম করে ভাগ করে দেয়, এরকম একটা ভাগ করলো, এরকম একটা ভাগ করলো, এরকম একটা ভাগ করে দিল, তাহলে এইখানে মনে করো কেন করে, এখানে মনে করো মাইটোকন্ড্রিয়াটা রাখলো, এখানে যদি উদ্ভিদ কোষ হয় এখানে প্লাস্টিকটাকে রাখলো, এখানে গলগি বস্তুকে রাখলো, এই যে অসম্পূর্ণ প্রকোষ্ঠগুলো করে, এর মধ্যে কিন্তু কোষীয় অঙ্গাণুগুলো অবস্থান করে। বড় হলে আরো ভালো জানতে হবে। এখন থেকে এই সাবজেক্টকে যত বেশি ভালোবাসবে তোমাদের কিন্তু পরবর্তীতে কিন্তু ডাক্তার হওয়ার পথ কিন্তু সুগম হবে। আর যারা ভালোবাসতে পারবে না তাদের তো আর কিছু করার নেই। অতএব প্রথম থেকে ভালোবাসা, আমি কিন্তু সেরকম ভালোবাসা দিয়েই পড়াচ্ছি যাতে তোমরা প্রকৃতভাবে ভালোবাসতে পারো। নেক্সট কি, কোন কোন পর্দার বাইরের দিকে প্রোটিন সঞ্চয়কারী রাইবোজোম, যেটা বললাম যুক্ত থাকে, তাই এদের অমসৃণ দেখায়। কেন অমসৃণ দেখায় না, এই আবরণের বাইরে রাইবোজোম থাকে। আর কোন পর্দার বাইরে রাইবোজোম থাকে না, তাদের অমসৃণ, তাদের মসৃণ দেখায়। বিভিন্ন কোষীয় বস্তু মেনলি এরকম প্রোটিন এবং লিপিড, এরা মূলত প্রোটিন এবং কিছু কিছু ক্ষেত্রে লিপিড সংশ্লেষ করে। আচ্ছা এই কথাটা আমি একটু বুঝিয়ে দিই, সংশ্লেষ আর তৈরি করা দুটোর মধ্যে পার্থক্য জানো? তৈরি করা মানে কি, যেমন মনে করো বাজার থেকে তোমার বাবা বিভিন্ন তরি তরকারি ডাল সবকিছু তৈরি করে বাজার করে এসে তোমার মা সেটাকে রান্না করলো, মানে তৈরি করলো, খাদ্য তৈরি করলো। আর সংশ্লেষ হচ্ছে যখন কোনো মৌল বা যৌগ তারা মিলিত হয়ে কোনো খাদ্য বস্তু তৈরি করছে তখন তাকে বলে সংশ্লেষ। সংশ্লেষ মানে যে নিজে নিজে তৈরি করা, যেমন সালোক সংশ্লেষ, তাহলে কি আলোকের সাহায্যে খাদ্য তৈরি, পরিষ্কার আছে। সংশ্লেষ মানে নিজে নিজে তৈরি করা।
তাহলে কি হচ্ছে, পরিবহন করতে পারে, সঞ্চয় এবং এমনগুলো সাহায্য করে, সঞ্চয় করতে পারে, কারণ বিভিন্ন রকমের যে তোমার এনজাইম আছে সেগুলোকেও কিন্তু এরা তৈরি করতে সাহায্য করে এবং পরিবহনও করে। কার মাধ্যমে করে? আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পরেই থাকে কি গলগি বস্তু, সেই গলগি বস্তুর মধ্যে গিয়ে এরা বিভিন্ন রকম পরিবর্তন হয়। তারপরে কি অংশ থাকে না, আমরা জানি লাইসোজোম। এই যে GERL বললাম, এরাই কিন্তু কাজটা করে, সেই জন্য সঞ্চয় করে, পরিবহন করে, এতে অংশগ্রহণ করে। এবার যেটা আমি একটু আবার বলছি, প্রত্যেকটা তোমার বইটাকে আমি ভালো করে বোঝাবো, তারপরে বিস্তৃতভাবে একটু জানার জন্য তোমাকে জানতে হবে। যেমন দেখো এখানে চিত্র দেখে তুমি পরিষ্কার বুঝতে পারছো, এটা একটা নিউক্লিয়াস। এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এটা নিউক্লিয়াসের চিত্র, এটা নিউক্লিয়াসের পর্দা, এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো করে দেখবে। এটাকে বলা হচ্ছে মসৃণ, তার মানে এর গায়ে কোনো দানা নেই। এটাকে কিন্তু অমসৃণ বলবো, কারণ এটা দেখতে পাচ্ছি দানা আছে, দেখতে পাচ্ছি দানা আছে, তাহলে এটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে টিউবের মতন বা নলের মতন অংশগুলো আছে, এই যে নলের মতন অংশগুলো বেরিয়ে গেছে না, এইগুলোকে আমরা কি বলি, সিস্টার্নি। এগুলোকে আমরা বলি সিস্টার্নি, এগুলোকে বলি সিস্টার্নি। তাহলে এটা আমাদের শেষ হলো। আরেকটু সময় আছে, আরেকটা অংশ বলি। এখানে তাহলে নামকরণ করতে পারো, কোনটার কি নাম বলতে পারো, এটার কি নাম দেখি চট করে বলো, চট করে বলতে পারো। এই যে 1 নম্বর লিখেছি, এক নম্বর, 1 নম্বরটা এতক্ষণ পরে বলছো, কেন না দেখার তো কোনো কারণ নেই, দেখতে পাচ্ছ না এবার? এখনো এখনো কি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এখনো দেখতে পাচ্ছ না? এগুলো প্রথম থেকে বলতে হবে তোমার, না তাহলে আমি বুঝবো কি করে তোমরা দেখতে পাচ্ছ না। না দেখার তো কোনো কারণ নেই, কম্পিউটারে কিচ্ছু দেখতে পাচ্ছ না। আমার বলো, আমি তো শেয়ার করেছি যে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি এটা রেকর্ডিং দিয়ে দেবো, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, তখন তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আমি রেকর্ডিংটা তোমাদের কাছে দিয়ে দেবো। আমাকে দেখতে হবে, আজকে নেটের এত প্রবলেম হয়েছে, যার জন্য আমি বলে দিচ্ছি, সেটা রেকর্ডিং তুমি ভালোভাবে বুঝতে পারবে। বেশ ভালো কথা। এটাকে বলবো আমরা কি, আমার রেকর্ডিং হয়ে যাচ্ছে, রেকর্ডিংটা তোমরা খুব সুন্দরভাবে দেখে নেবে। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, এই অংশটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে? এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা মোটামুটি আমরা এই অংশটা বুঝলাম। নেক্সট হচ্ছে গলগি বস্তু। গলগি বস্তুটা তাহলে আমরা পরের দিন থেকে বুঝবো, ঠিক আছে? আমি কিন্তু এর পরে তোমাদের কিন্তু গ্রুপে আমি কিন্তু যা পড়ালাম সেটা দিয়ে দেবো, ঠিক আছে? পরবর্তীতে আমি তোমাদের গ্রুপে যা পড়ালাম প্রত্যেকটা জিনিস আমি দিয়ে দেবো। এবার বলো, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ কি? আচ্ছা, তোমরা একটা কাজ করো, সবার ভিডিওটা খুলে ফেলো তো, ভিডিওটা খুলে ফেলো, ভিডিওটা খুলে ফেলো। আমি যে পড়াটা দেখাচ্ছি, যেটা পড়াটা করছি, তোমরা উত্তরটা দিচ্ছ, ভিডিওটা খুলে রাখো, কথা বলবো তোমাদের সঙ্গে। প্রত্যেকে নিচে কে আছে? সমীর মনে হচ্ছে নাকি? যে যারা আছো প্রত্যেকে কিন্তু বোঝার চেষ্টা করো। তোমরা যদি উত্তরগুলো না দাও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমরা কতটা এগোচ্ছ। অতএব প্রত্যেককে বলছি, ছবি এঁকেছিলে? আমি দিয়েছিলাম কালকে, ছবি এঁকেছিলে?
দেখাতে দেখাবো তোমার ছবিটা যেটা দিয়েছিলাম ইয়ের সামনে, ক্যামেরার সামনে। তোমার যে ক্যামেরা আছে তার সামনে ধরো, আমি দেখতে পাবো। দেখাও, শুনতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরের দিন আমরা আবার আলোচনা করব।